মামুন আব্দুল্লাহ লিখছি বাগেরহাট ফকিরহাট থেকে। ভূত এফএমে পাঠানো এটা আমার দ্বিতীয় ইমেল। প্রথমটা হয়তো প্রচারযোগ্য ছিল না, তাই প্রচার হয়নি। কাজের ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য আমার দ্বিতীয় ঘটনাটি টাইপ করা। আশা করি এই ঘটনাটি আপনার ও শ্রোতাদের ভালো লাগবে। ঘটনাটি 1966 সালের দিকে আমার বাবার সাথে ঘটে, সম্পর্কে যিনি আমার দাদু হন, বাবার চাচার সাথে ঘটে। এইবারের ঘটনাটা আমার বাবার কাছ থেকে শোনা, যদিও ঘটনাটি বড়, আমি যথাসম্ভব ছোট করে গুছিয়ে লেখার চেষ্টা করছি। বেশ আগের কথা, আমার দাদুর নাম ছিল মাকসুদ শেখ। পেশায় তিনি একজন কবিরাজ ছিলেন, যুবক বয়সী, ভীষণ সাহসী, গানও গাইতে পারতেন বেশ। গ্রামের গানের আসর প্রতি বছরই তিনি সেখানে গান গাইতেন। সবুজ গ্রাম, মাঠের শেষ প্রান্তে ছিল দাদুর বাড়ি। একদিন কিছু লোক খুব তাড়াহুড়া করে একটা মেয়েকে দাদুর বাড়িতে নিয়ে আসে চিকিৎসার জন্য। দাদু বাড়িতে ছিলেন না। মেয়েটির আচরণ ছিল অস্বাভাবিক। আশেপাশের লোকজন বাড়িতে জড়ো হয়ে যায় মেয়েটিকে দেখতে। দাদুকে ডাকা হলো। তিনি বাড়ি থেকে লোক সমাগম কমিয়ে দিলেন এবং মেয়েটির চিকিৎসা শুরু করলেন। কিন্তু মেয়েটার সেই বীভৎস আচরণ, মুখ থেকে জিহ্বা এক হাতের মতো বেরিয়ে বারবার মাটি স্পর্শ করছিল, রক্ত লোলুপ দুটো চোখ, নিজের চুল নিজ হাতে ছেঁড়া, এগুলো যেন দাদুকে একদমই আটকাতে পারছিল না। অবশেষে তিনি পারেন, যেটা ছিল সাময়িক একটা চিকিৎসা মাত্র। মেয়েটিকে তেল পড়া, পানি পড়া ইত্যাদি দিয়ে তার পরিবারকে বলে দেন পরের সপ্তাহে আবার নিয়ে আসতে। দাদুর দিনগুলো অন্য কয়েকটি দিনের মতোই কাটছিল। হঠাৎ একদিন রাতে তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তার সামনে বীভৎস, কুৎসিত, বিকৃত চেহারার মাঝ বয়সী এক নারী অবয়ব উপস্থিত হয় এবং বলে, আমাকে ওর থেকে আলাদা করিস না, এতে তোর অমঙ্গল হবে। ঘুম ভেঙে যায় দাদুর এবং বিষয়টা সাধারণভাবে নিয়ে উড়িয়ে দেন। ঠিক তার পরদিন রাতে আমার দাদি একটি স্বপ্ন দেখেন, যেখানে একটি বিকৃত নারী অবয়ব উপস্থিত হয়ে আমার দাদিকে বলে যায়, তোর স্বামীকে বলে দিস আমাকে ওর থেকে আলাদা না করতে। সকালে বিষয়টা দাদুর সঙ্গে শেয়ার করে এবং তিনি দাদিকে বলেন, ওটা কোনো ব্যাপার না, ঘুম ভালো হয়নি তোমার, এজন্য এমনটা দেখছো। তিনি দাদিকে কিছু নিয়ম কানুন বলে দেন এবং ঘুমানোর আগে তাকে এগুলো পালন করতে বলে দেন। দিনকাল ভালোই চলছিল। 7 দিন পরে সেই মেয়েটিকে দাদুর কাছে আনা হয়। মেয়েটির অবস্থা বেশ বাজে ছিল। আমার দাদু তা ভালোভাবে বুঝতে পারলেন। তার কবিরাজি দক্ষতার ব্যবহার করে তিনি দেখলেন মেয়েটির সঙ্গে একটা জিন আছে, যেটা ছিল একটা মহিলা জিন। তার পরিবারকে কথাটা জানানো হলে তার দাদুর ওপর চিকিৎসার ভার দেন তারা। টুকটাক এইসব জানতেন দাদু। বেশ কিছু সময় ধরে কবিরাজি চালিয়ে জিনটাকে বিদায় করলেন তিনি। এবং কে জানতো যে বিদায় করা ওই জিনটি আমার দাদুর সংসার জীবন এক সময় কাল করে দেবে, কাল হয়ে আসবে। আমার দাদি ছিলেন গর্ভবতী। কোনো একটা কারণে আমার দাদি একদিন রাতে বাইরে আসলেন, হাতে হ্যারিকেনের আবছা আলো। সে আলোয় তিনি উঠোনের পাশে থাকা সজনে গাছের নিচে কিছু একটা দেখতে পেলেন। গোয়ালের গরু টরু হতে পারে ভেবে তিনি একটু কাছে এগিয়ে দেখার চেষ্টা করলেন। কাছে গিয়ে তিনি যা দেখলেন, এর পেছনে কোনো যুক্তি খাটে না। তিনি দেখলেন সজনে গাছের নিচে বসে আছে তার রাতের স্বপ্ন দেখা সেই বীভৎস নারীর অবয়বটি, যার গলায় ছিল লাল লাল গোল ছোপ, রক্তের মতো চোখ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে দাদির দিকে। এই দৃশ্য দেখে দাদি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে তার সাথে ঘটে যাওয়া সবকিছু তিনি খুলে বলেন। পরদিন দাদু তার বাড়ি বন্ধ করে দেন। এরপর বেশ কিছুদিন তেমন কিছু আর হয়নি। একদিন রাতে দাদি পেটে খুব ব্যথা অনুভব করেন। প্রথমবারের মতন বাচ্চা প্রসব করেন তিনি। দাইমা বাচ্চা হাতে নিয়ে নিজেই অবাক। বাচ্চাটি ছিল মৃত এবং তার গলায় ছিল লাল লাল ছোপ, চোখ দুটো ছিল রক্তের মতো লাল, যেন দাদির সেই রাতে সজনে গাছের নিচে দেখা সেই নারীর অবয়বের একটি মূর্তি। পরিবারের শোকে ছাপ। তাড়াতাড়ি দাফন কার্য শেষ করা হয় বাচ্চাটার।
এই মর্মান্তিক ঘটনার পর 2-3 মাস সবকিছু স্বাভাবিক ছিল। একদিন পাশের গ্রামের একটা পালা গানের মঞ্চে ডাক পান দাদু। সময় মতো সেখানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষ করে মাঝরাতের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। কে জানতো ওই রাতে আশাতীত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তার সাথে। বাড়ি ফেরার পথ ছিল একটা নদীর রাস্তা ধরে ওই রাতে খেয়া ঘাটে পৌঁছালেন দাদু। একটা মাত্রই ঝিঙে ঘাটে ছিল। নদী পার হলেন তিনি। নদীর অদূরে ছিল একটা শ্মশান ঘাট, যেটার সামনে থেকেই বাড়ি আসতে হতো। শ্মশান ঘাট পার হলেন। ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতা বিরাজ করছিল চারিদিকে। হাতে 3 ব্যাটারির একটা টর্চ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি নাকে খুব বাজে একটা গন্ধ পেলেন এবং অনুভব করলেন তার পেছনে কেউ একজন আছে। হতে পারে গ্রামের অন্য কেউ, এটা ভেবে টর্চটা ঘুরিয়ে মারেন, কিন্তু কিছুই দেখতে পান না। তার মনের মধ্যে একটা কামড় দিয়ে উঠল। জলদি দোয়া পড়ে নিজের শরীরটা বন্ধ করে নেন এবং আবার বাড়ির পথে যাত্রা শুরু করেন। কিন্তু তার মধ্যে একটা অস্বস্তি কাজ করেই যাচ্ছিল। মাঠে শেষে ছিল কাঁঠাল তলার সেই বিরাট বাগান। দিনের বেলা একা সেখানে কেউ যায় না, আর রাতের বেলা ওখান দিয়ে আসা রীতিমতো অসম্ভব। দাদুর চলাচল ছিল ওই রাস্তা দিয়ে, তবুও ওই রাতে ওখান দিয়ে যেতে হবে এটা ভেবে নিজে নিজে একটু ঘাবড়ে যাচ্ছিলেন। কি আর করার, রাত্রি অনেক হয়েছে। অল্প সময়ে বাড়ি যেতে হলে সেই রাস্তাই ধরতে হবে। তাই বেশি কিছু না ভেবে ওই রাস্তা দিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করলেন। বেশ কিছু দূর এগিয়ে যাবার পর তার নাকে তিনি গন্ধটা পেলেন। গন্ধটা স্বাভাবিক থেকে তীব্রতর হতে লাগলো। তিনি নিজেকে বোঝাতে চাইলেন, না, এটা এমন কিছু না, কিন্তু ভয় তাকে জাপটে ধরেছিল চারিদিক থেকে। পেছন থেকে এবার অদ্ভুত কিছু আওয়াজ তার কানে আসলো। তিনি পেছনে একবারও তাকাননি, তাই টর্চ হাতে সোজা এগিয়ে যান। হঠাৎ তার মনে হলো শুকনো পাতার ওপর দিয়ে কেউ হাঁটলে যেমন মর্মর আওয়াজ হয়, এমন আওয়াজ করে কেউ একজন তার পাশে হাঁটছে। মনের অজান্তে পাশের ভয়ঙ্কর বাগানের দিকে তার টর্চের আলো চলে যায়। টর্চের আলোয় তিনি যা দেখতে পান তা হয়তো সেটাই তার জন্য ওই রাতে অপেক্ষা করছিল। হালকা আলোতে তিনি দেখতে পেলেন পাশের একটা কবরের মাটি ভেঙে যেন একটা বের হয়ে আসছে। শিয়াল টিয়াল হবে হয়তো, এটা ভেবে নিলেন তিনি, কিন্তু না, ওটা আর কিছুই ছিল না। ওটা ছিল দাদুর স্বপ্নে দেখা সেই বিভৎস নারীর অবয়বটি। দাদু বুঝতে বাকি রইল না, আজ খুব খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। হঠাৎ করে লাইটটা হাত থেকে পড়ে বন্ধ হয়ে যায়। ভয়ে একদম গ্রাস করে ফেলে তাকে। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ঘুটঘুটে অন্ধকারের মাঝে নিজেকে অসহায় মনে হলো। এইবার সেই নারী অবয়বটি বলতে থাকলো, তোকে বলেছিলাম আমাকে ওর থেকে আলাদা করিস না। কণ্ঠটি হালকা থেকে প্রখর হতে লাগলো, যেন ওটা কাছে এগিয়ে আসছিল। এবং তাই হলো যেটা দাদু অনুমান করছিলেন। পেছন থেকে জাপটে ধরে দাদুকে অবয়বটি। অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলেন না। আল্লাহকে বারবার স্মরণ করছিলেন এবং নিজেকে অবয়বের হাত থেকে আলাদা করার চেষ্টা করছিলেন, কিন্তু না, কিছুতেই কিছু হচ্ছিল না। বারবার ওনার পিঠের ওপর চাপ সৃষ্টি করছিল অবয়বটি। এই বুঝি তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়। নিস্তেজ হয়ে যান তিনি। বাঁচার শেষ চেষ্টাটা করবেন এটা ভেবে আল্লাহু আকবার বলে জোরে ঝাঁকি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের জন্য নিজেকে হালকা মনে হলো। শরীরের ওপর বোঝাটা বোধহয় আর নেই। দৌড় শুরু করলেন তিনি। কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন জানেন না, কতটা সময় নিয়ে দৌড়াচ্ছেন তাও মনে নেই। মনে আছে জ্ঞান হারানোর আগে উনি সামনে হালকা আলো দেখতে পেয়েছিলেন। পরের দিন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন। তার পাশে অনেক লোকজন, তাই তার দিকে সবাই তাকিয়ে আছে। রাতের ঘটনাটা খুলে বললেন তিনি। প্রাণে বাঁচলেও নিজের কোমরের বল হারান তিনি। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। পরে এলাকার এক স্বনামধন্য কবিরাজের কাছে দাদুকে নিয়ে গেলে তিনি বলেন, মেয়েটির কাছ থেকে ওই জিনটি আলাদা করার জন্য এত কিছু ঘটেছে। এমনকি আমার দাদির সন্তান নষ্ট হওয়া ওই জিনটি দায়ী। পরের ওই কবিরাজ সেই বিভৎস নারী জিনটিকে আটকান এবং তাকে একটি বোতলে ভরে অনেক বছর জীবিত ছিলেন দাদু। জীবনে চলার পথে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারেননি। কোমরের ওপরের অংশ বাঁকা হয়েছিল তার।
মাথার নিচের দিকে ঝুঁকে লাঠি ভর করে হাঁটতে হতে থাকে। এরপর তিনি অনেক বছর জীবিত ছিলেন, 4 সন্তানের বাবাও হয়েছিলেন। তার সাথে, তার পরিবারের সাথে এমন আর কখনো হয়নি। এই ছিল ঘটনা। ধন্যবাদ আমার ঘটনাটি পড়ে শোনাবার জন্য। ধন্যবাদ সকল শ্রোতাদের ধৈর্য ধারণ করে ঘটনাটি শোনার জন্য। ভূত এফএম দীর্ঘজীবী হোক। এরপর তিনি তার নাম এবং ঠিকানা দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এবং চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, আফনান ভাইয়ের কাছে। ফয়সাল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা খুলনার ঘটনা। জি। আমি গত মাসে খুলনা গিয়েছিলাম। তো ওখানে যেহেতু ক্লাস নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয়, তো খুলনাতে আমাদের রেডিও ফুর্তির কিছু শ্রোতা আছে আর কি। তো গেলেই ওরা আমার সাথে দেখা করে। তার মধ্যে একজন হচ্ছে সৈকত এবং রূপম। আমি রূপমের কাছ থেকে ঘটনাটি শুনেছি এবং রূপমের আত্মীয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আর কি। ওকে। তো ঘটনাটির স্থান রাসেল ভাইয়া খুলনার বয়রা বাজার। বয়রা নামক একটা জায়গা আছে, যারা খুলনায় যারা থাকেন তারা সেই জায়গাটা সম্পর্কে পরিচিত অবশ্যই। তো ওই বয়রা বাজার থেকে একটু ভিতরে একটি জমিদার বাড়ি আছে। স্থানীয়রা সেটাকে মল্লিক বাড়ি হিসাবে চেনে। তো ওই বাড়িটার মানে আমি ওখানে যাই নাই, কিন্তু ওইখানে ও যেভাবে বলেছে, রূপম যেভাবে বলেছে সেভাবে আমি বর্ণনা করছি যে ওই বাড়িটার পাশে বিশাল বাগান রয়েছে। একটা সময় সেখানে অনেক কিছু ছিল। তো এই বাগানেও এখন তো খুব শুনশান নীরবতা থাকে। এই বাগান কেন্দ্রিক অসংখ্য ঘটনা রয়েছে আর কি। আর ওই বাড়িটা কেন্দ্রিক আছে রাসেল ভাই, সেই ঘটনাটা আমি শেয়ার করবো এখন আর কি। তো যিনি মানে এই রূপমের যাদের সম্পর্কে বলেছেন তাদের মানে আত্মীয় আর কি, ভাই হয় সম্পর্কে। তো প্রথম যার সঙ্গে ঘটনাটা ঘটে, ওনারা 4 ভাই। একজনের নাম হচ্ছে মহসিন, যিনি সবচেয়ে বড়। তো মেজজনের নাম হচ্ছে মাসুম, সেজজনের নাম হলো মামুন এবং সবার ছোট যিনি নাম হলো মোহাম্মদ আলী। 4 ভাই ওনারা। তো ফার্স্ট যিনি মহসিন, যার নাম ছিল, ওনার বয়স তখন ছিল 27 কিংবা 28 বছর। ঘটনাটি শুরু কিন্তু 1996-97 সালের দিকে। 27 বা 28 বছর ওনার বয়স ছিল। হঠাৎ মানে এমনিতেও তো ওনাদের ওই জমিদার বাড়িতে বিভিন্ন ছোটখাটো সমস্যা দেখে ওনারা অভ্যস্ত ছিলেন। বিশেষ করে ওই বাগানের ওই সাইডটাতে মাঝে মাঝে রাতের বেলা অনেক আলো দেখতেন। ওনারা দেখে আসলে ওনারা অভ্যস্ত ছিলেন। কিন্তু নতুন করে কিছু সমস্যার সূত্রপাত ঘটে। যেমন হঠাৎ রাতের বেলা ওনার মনে হতো ছাদের উপরে ওই যে আমরা যখন ওই যে বুলডোজার যেটা চলে রাস্তায়, অনেক সময় ভয়ঙ্কর শব্দ শুনি বুলডোজার চলার, মনে হতো মানে ছাদের উপর দিয়ে বুলডোজার চলছে। জি, মানে এরকম শব্দ হতো এবং খুব ধূপধাপ শব্দ হতো। এই শব্দটা হওয়ার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মাঝখানে একটা বিরতি থাকতো এবং ওই যিনি বড় ভাই ছিলেন মহসিন ভাইয়ের ঘরের মধ্যে ধাপ করে একটা শব্দ হতো। আচ্ছা। তো মনে হলো কেউ হয়তো বা কোনো কাঠের উপরে জোরে একটা শব্দ করেছে, এরকম মনে হতো। তো এটা হওয়ার পরেই মানে উনি খেয়াল করতেন যে ওনার ঘরের মধ্যে একজন মহিলা মানে এই মাথা থেকে ও মাথা হেঁটে মানে পায়চারি করছে আর কি, এরকম হাঁটাহাঁটি করে। উনি যতটুকু দেখতে পান সেটা হচ্ছে মহিলার যে চুল, এটা চুলটা সামনের দিকে নিয়ে আসা, মানে চেহারা দেখা যায় না, অনেক বড় চুল, চেহারাটা ঢাকা থাকে। এইভাবে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর হঠাৎ এই মহিলাটি ওই মহসিন ভাইয়ের একদম মুখের কাছে এসে চলে আসে এবং ওইভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো উনি যখনই মানে ভয়ে উনি চোখ খুলতে পারেন না। এবং এই ঘটনাটা প্রথম দিন যখন ঘটে, ওনার তো মানে বুঝতেই পারছেন যে খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। উনি পরিবারের সাথে কথা বলেন যে এরকম উনি ঘটনা দেখেছেন। পরিবার থেকে প্রথম দিকে বলে এটা হয়তো বা মনের ভুল হতে পারে, এটা হয়তো বা তুমি দুঃস্বপ্ন দেখেছো, এরকম বলে আর কি। কিন্তু না রাসেল ভাই, প্রতিদিন এই ঘটনা ঘটতে থাকে। যখন এই ঘটনা প্রতিদিন ঘটতে থাকলো তখন ওনারা স্থানীয় যত মানে কবিরাজ আছেন যারা এই রিলেটেড ট্রিটমেন্ট গুলো করেন, প্যারানরমাল এক্সপার্ট যারা আছেন, তাদেরকে ডেকে নিয়ে এই ট্রিটমেন্ট গুলো করানোর চেষ্টা করে, কিন্তু ফলাফল আলটিমেটলি জিরো। প্রতিদিন একই ঘটনা এরকম। ঠিক রাতের বেলা মধ্যরাত্রে বা রাত্রের শেষ দিকে আজানের আগে হঠাৎ ধাপ করে একটা শব্দ হয় ঘরের মধ্যে। প্রথম দিকে হলো ছাদে ওই শব্দটা হয়, এর খানিকক্ষণ পরে এই ঘরের মধ্যে ধাপ করে শব্দ, তারপর এই যে হাঁটাহাঁটি শুরু হয় এবং হাঁটাহাঁটার এক পর্যায়ে হঠাৎ মুখের সামনে চলে আসে ওই অবয়বটা এবং অনেকক্ষণ তাকিয়ে থাকে, অনেকক্ষণ।
একভাবে কোনো নড়াচড়া নেই, মনে হয় যে স্ট্যাচুর মতো, মূর্তির মতো অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো আসলে এই সমস্যার থেকে সমাধান পাওয়ার দরকার। তখন ওনারা বাবা মা সিদ্ধান্ত নিলেন যে এনাকে মানে মহসিন ভাইকে বিয়ে দিয়ে দিবেন। তো মহসিন ভাইকে বিয়ে দিয়ে দিলেন। তো অদ্ভুত ব্যাপার, রাসেল ভাই বিয়ের পরে ওনার সাথে এই ধরনের কোনো ঘটনার ঘটেনি। তো সবাই ধারণা করেছিল যে সমস্যা সলভ হয়ে গেছে, কিন্তু সমস্যার আসলে সূত্রপাত ছিল এখানে। এই ঘটনা যখন মহসিন ভাইয়ের সাথে ঘটনা শেষ হয়ে গেল, তখন ওনার ইমিডিয়েট যিনি ছোট মানে মাসুম ভাই, মাসুম ভাইয়ের সাথে ঘটনা ঘটা শুরু করলো। আচ্ছা, ঠিক একই ঘটনা। তো মাসুম ভাই ছিল ভয়ঙ্কর টাইপের ভীতু প্রকৃতির লোক। তো ওনার থেকে বয়স 2-3 বছরের ছোট ছিল, জি, মানে মহসিন ভাই থেকে। তখন এই একই ঘটনা ঘটছে এবং উনি আর এটা সহ্য করতে পারতেন না। মহসিন ভাই তো তাও কিছুদিন সহ্য করেছিলেন, উনি কিছুতে সহ্য করতে, রাত্রেবেলা খুব চিৎকার চেঁচামেচি করতেন, খুবই ওনার শারীরিক অবস্থাও খুব খারাপ হয়ে গেল, খুবই বাজে অবস্থা। তখন পরিবার থেকে চিন্তা করলেন যে যেহেতু মহসিন ভাইকে বিয়ে দেওয়ার পরে সমস্যাটা আর হয় নাই, তাহলে ওনাকেও, যেহেতু বয়স ওনার থেকে 2-3 বছর কম, সুতরাং বিয়ে দেওয়া যাবে, তাকেও বিবাহ দিয়ে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার, আসলে বিয়ের পরে কিন্তু তার সাথে এই সমস্যাটা আর ঘটে নাই। আচ্ছা, সবাই চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা হয়তো সমাধান হলো। কিন্তু রাসেল ভাই এই সমস্যাটা আবার পর্যায়ে ভর করে তার ঠিক ইমিডিয়েট ছোট যে মামুন ভাইয়ের সাথে, তার সাথে একই ঘটনা। কিন্তু তারা যেহেতু মোটামুটি সর্বোচ্চ 2 বছরের বা সর্বোচ্চ 3 বছরের ব্যবধান ছিল তাদের বয়সের, তাকেও এই সমস্যা থেকে যেহেতু দেখা গেল দুইজনের একইভাবে সমস্যার সমাধান হয়েছে, তো তাকেও বিয়ে দেওয়া হয় এবং তার সাথেও এই সমস্যাটা থাকে না। আচ্ছা, কিন্তু রাসেল ভাই এই 3 জনের যখন বিয়ে হয়, সবার যে ছোট ভাই তার বয়স ছিল 12 কি 13 বছর, তখন এর সাথে এই ঘটনা ঘটা শুরু করে। এখন স্বাভাবিকভাবে যেই প্রক্রিয়ায় 3 ভাইয়ের সমস্যাটা সমাধান হয়েছে, সেটা ছিলেন নাবালক ছেলে, তাকে তো বিবাহ দেওয়া যাচ্ছিল না। এখন প্রতিনিয়ত তার সাথে ঘটনা ঘটা শুরু করেছে এবং অন্য 3 ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটা শুরু করেছিল, এর বেলায় ঘটে তার উল্টাটা। এর কি হয়, যিনি মোহাম্মদ আলী ভাই, যিনি এখনো হয়তো শুনছেন আজকের ঘটনা আর কি, তো উনি প্রথম দিকে যেহেতু বড় 3 ভাইয়ের সাথে ঘটনাটা ঘটছিল, উনি ছোট মানুষ ছিলেন, তো প্রথম দিকে চিন্তা করে ইস আমার সাথে যদি ঘটনাটা ঘটতো, উনি এটা খুব এক্সাইটেড ছিলেন। আচ্ছা, তো সত্যি যখন ওনার সাথে ঘটনাটা ঘটা শুরু করলো, উনি কিন্তু রাসেল ভাই ভয় পান নাই। আচ্ছা, উনি একদম বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন এবং শুধু তাই না, উনি রাতের বেলা ওনার ভাষ্য অনুযায়ী উনি রাতের বেলা অপেক্ষা করতেন যে কখন ওই ধপ করে শব্দটা হবে, ঘরের মধ্যে আসবেন এবং হাঁটাহাঁটি করবে এবং তার দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা, কিন্তু ওই অন্ধকার ঘরে শুধু ডিম লাইট জ্বালানো থাকতো, তো ওই মহিলার চেহারাটা দেখতে পারতো না। এইভাবে কিন্তু রাসেল ভাই বহু বছর কেটে যায় প্রতিদিন। তো তখন যে প্রবলেমটা হয় যে মাসুম ভাই ওই মোহাম্মদ আলী ভাইয়ের সাথে ঘটনা ঘটে থাকে, যখন ওনার বিবাহের বয়স হয়ে যায়, তখন পরিবার থেকে বিবাহ দিতে চায়, কিন্তু উনি নিজেই আর বিয়ে করতে চায় না, যে না আমি বিয়ে করবো না, বিয়ে করলে হয়তো বা আমি এই দৃশ্যটা দেখতে পারবো না, এইভাবে প্রতিদিন আমার সাথে দেখা করে আমি এটাই করতে, ওনার সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো একদিন রাসেল ভাই, মোহাম্মদ আলী ভাই যেটা করে বসেন আর কি, বেশি সাহস দেখাতে গিয়ে যে ঝামেলাটা বাধায় ফেলেন, সেটা হলো ওই প্রতিনিয়ত যখন ওই কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে যখন একভাবে এসে তাকিয়ে থাকে, ওই দিন মোহাম্মদ আলী ভাই উনি চিন্তা করেছেন যে এর চেহারা তো আমি এত বছরে দেখলাম না, 10-12 বছর হয়ে গেল, আমি তো চেহারা দেখলাম না, আজকে চেহারাটা আমি দেখবো, এর চেহারাটা কেমন। তখন যখনই ওই মুখটা সামনে নিয়ে এসেছে, আসার সাথে সাথে মোহাম্মদ আলী ভাই কি করেছে, উনি হাতটা বাড়িয়ে খপ করে তার চেহারায় হাত দিয়েছে। আচ্ছা, যে চেহারাটা কেমন, এবং সে কথা বলেছে। রাসেল ভাই একটা বিষয়, এই মহিলা যিনি আসেন, ইনি কিন্তু কারোর সাথে কখনো কথা বলে না, কখনো এই 10-12 বছর আসছে কখনো তার সাথে কথা বলে নাই। তো উনি খপ করে তার মুখে হাত দিয়ে বসেন, চুলের সামনে তো চুল থাকে, মুখ করে হাত দিয়ে মুখটা চেপে ধরেন আর কি। তো মোহাম্মদ আলী ভাইয়ের ভাষ্য অনুযায়ী উনি যখন মুখটা চেপে ধরেছেন, তখন ওনার কাছে মনে হয়েছে যে 100 বছর উপরে বয়স্ক লোকের চামড়া যেভাবে ঝুলে পড়ে, খসখসে হয়ে যায়, ঠিক এবং খুব শক্ত টাইপের একটা চেহারা উনি হাত দিয়েছেন, এরকম মনে হয়েছে। এবং যখন উনি হাত দিয়েছেন রাসেল ভাই, তখনই ওই ছায়া মূর্তিটি অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, অদৃশ্য হয়ে যাওয়ার পর এরপরে বেশ কিছুদিন ওই বাসায় আর এই ধরনের ঘটনা ঘটে না। কিন্তু মোহাম্মদ আলী ভাই উনি মন থেকে চাইতেন যে সে আবার আসুক,
কিন্তু বেশ কিছুদিন যাবত সেটা আর আসে না। পরবর্তীতে আবার আসা শুরু করে, কিন্তু মোহাম্মদ আলী ভাই আর কখনো সাহস করে ওই কাজটা করেন নাই, স্বাভাবিকভাবে আসে। তখন পরিবার থেকে চিন্তা করলো যে একে বিয়ে দিয়ে দেওয়া হোক, যখন উনি পরিণত বয়স হয়েছেন তো তাকেও বিয়ে দেওয়া হয়। কিন্তু রাসেল ভাই বিয়ের পরে কিন্তু অন্য 3 ভাইয়ের যেভাবে সমস্যাটা হয় নাই, ওনার বেলায় কিন্তু এই সমস্যাটা রয়ে গিয়েছিল অনেকদিন এরকম ছিল। পরবর্তীতে বেশ বিয়ের যখন ওনার বাচ্চা কাচ্চা হয়েছে তারপরে এই সমস্যাটা চলে গেছে। এখন রাসেল ভাই ওই বাসায় যেই ঘটনাটি ঘটে, এখন পর্যন্ত ওই ছায়ামূর্তিকে কেউ দেখে না। এখন পর্যন্ত ওই বাড়িতে আর কোনো পুরুষ লোক ওইভাবে নাই, ওই ছায়ামূর্তিকে কেউ দেখে না। কিন্তু ওই ছাদের উপর এই শব্দগুলো এবং রাতের বেলা ঘরের মধ্যে ওই ধপ করে একটা শব্দ, এটা সবাই শোনে এখন পর্যন্ত। এবং কিন্তু এখন পর্যন্ত ওই ছায়ামূর্তিকে মানে কারোর সামনে এখন পর্যন্ত আসে না, কিন্তু ভবিষ্যতে আসবে কিনা এখনো কিন্তু আমরা জানি না। আমার পরিবার থেকে বলছে যে হয়তো ভবিষ্যতে আমাদের পরিবারের আরো কারোর সাথে এই ঘটনাটি ঘটতে পারে, কিন্তু স্টিল নাও বেশ এই ঘটনাটির এন্ডিং হয় রাসেল ভাই 2015 সালে। 96 সাল থেকে শুরু, 2015 সালে ঘটনাটা মানে আপাতত এন্ডিং, হয়তো বা ভবিষ্যতে আবার ঘটতে পারে। আর ওনার বাড়িটা স্পেশালি মানে অত্র অঞ্চলে মল্লিক বাড়ি হিসেবে পরিচিত, এবং ওই জায়গাটা যে ভয়ঙ্কর এটা মোটামুটি সবাই জানেন। আর রূপম ভাই ওনাদেরই আত্মীয়, এবং আত্মীয়ের মাধ্যম দিয়েই ঘটনাটি আজকে সংগ্রহ করেছি। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। হাফেজ মাইনুদ্দিন ভাইকে দিয়ে শুরু করি। মাইনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জি, আপনি গত সপ্তাহে এসেছিলেন এবং আপনার একটা ঘটনার কিছু অংশ বলেছিলেন, এবং বলেছিলেন যে তারপর আপনি সেখানে যাবেন এবং সেখানকার আপডেট আমাদেরকে জানাবেন আজকে। জি, জি। সেটা একটু আমাদের একটু প্লিজ জানান। তো গত শনিবার আমার যাওয়ার কথা ছিল, জি সেখানে আমি শনিবার যেতে পারিনি, সেখানে আমি রবিবার যাওয়া হয়। জি কিন্তু ভয়ঙ্কর যে এই সমস্ত ঘটনা শুক্রবার থেকে শুরু হয়ে যায় শান্তার সাথে। জি শুক্রবার রাত সেখানে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে সেটা আমাদেরকে যে বলা হয় আমাকে, সেটা হচ্ছে গত শুক্রবার রাত 2টা বা 2:30টার দিকে ওনার শান্তার সাথে থাকতে অনেকেই ভয় পাইতেছিল, তো জি। ওনার সাথে ওনার ফুপি থাকতো। সেই শুক্রবার রাতে তার সাথে তার ফুপি ছিল। তো রাত 2টা 2:30টার দিকে নাকি তার পুরো ঘরটাতে সুগন্ধি চালের খুশবুতে ভরে গেছিল। তো জি মানে সেই সুগন্ধি চালের গ্রানটা খুব কম ছিল, পরে নাকি আস্তে 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 পুরো ঘর ছড়িয়ে গেছে সুগন্ধি চালের খুশবুটা। জি তো ওনার ফুপি বলতেছে এই এখন এত সুগন্ধি চাল অর্থাৎ পোলাওয়ার চালের গ্রান গুলো আসতেছে কোত্থেকে। হুম, তো উনি উঠলো, বাতিটা জ্বালালো। যখন বাতিটা জ্বালালো দেখলো সে যে জানালার পর্দার পেছানো, জানালার পর্দার সাথে একটা সাপ পেঁচিয়ে ছিল। সেই সাপটা জানালার সামনে পর্দার সাথে পেছানো ছিল। উনি তো দেখে একটা চিৎকার দেন। হুম, তো মানুষ আসার আগে দিয়ে সেই সাপটা চলে যায়। তখনই শান্তা তো ঘুমানো ছিল, কিন্তু শান্তা তখন খুব জোরে হাসতেছে, পরে আবার কান্না করতেছে। হুম, পরে সে একটা সময়তে সে উঠে চলে যেতেছিল, বাসার থেকে বের হতে যেতেছিল। জি। তো ওনাকে খুব জোর করে সবাই ধরে রাখে, এবং তাদের ঘরে একটি পানি পড়া ছিল, সেটা তাকে ছিটে দেওয়াতে সে আবার অচেতন হয়ে যায়, জি জ্ঞান হারিয়ে ফেলে। তো শুক্রবারটা ছিল এমন। এরপর শনিবার দিন ভর দুপুর বেলায় আরেকটা নাকি ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমার যাওয়ার কথা ছিল, আমি তো শনিবার যেতে পারিনি। তো শনিবার ভর দুপুর বেলায় যেটা ঘটনা ঘটে, সে শনিবার দিন সকালে উঠে গোসল করলো, খাওয়া দাওয়া সবই করলো। ঠিক ভর দুপুর বেলায় 12টা বা 12:30টার দিকে নাকি হঠাৎ করেই সে ঘরের থেকে জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিল। ঘরে কাছের জিনিসপত্রগুলো খুব ছুঁড়ে মারতে লাগলো, ভাঙচুর করতে লাগলো, এবং সে কান্না করতে লাগলো। তো তার ফুপি ছিল, তার ফুপি তার সাথে খুব বকাঝকা করতেছে, এমন কেন করো। জি তো তার এগুলো কিছু বলে না, সে একটু পরে হাসে, একটু পরে কান্না করে। তোর ফুপি আবার ওকে ধরে ওই কিছু দোয়া পড়ে যখনই ফু দিবে, তখন ফুপিকে নাকি এমন জোর একটা চর মারে। তখন ফুপি তাকে আর কিছু করতে পারেনি, ফু দিতে পারেনি। কিন্তু শান্তা সেটা নাকি জানে না যে ওকে যে চর মারলো ফুপি। জি সে ফুপিকে খুব খুশি একটা চর মেরে দেয়। হুম, ফুপিয়ে তখন সেখান থেকে বের হয়ে যায় এবং ভয় পাইয়ে যায়। সে শান্তার সাথে আর এখন কেউ থাকেনি শনিবার রাত্রে। হুম। শনিবার রাত্র ছিল একটা ভয়ঙ্কর। সেইখানে হইতেছে ও যখন ঘুমিয়েছিল, তো মধ্যরাত্রে বেলায় এরকম গভীর 3টা 4টার দিকে নাকি
ওয়াশরুম থেকে দেখা যাচ্ছে যে কল থেকে পানি অঝরে পড়তেছিল। তো কে যেন বলতেছে যে ওয়াশরুমে পানি কে ছেড়ে রাখছে, শান্তা তো ও তো ঘুমিয়ে আছে। তো ঘরে যখন ওয়াশরুমে গেছে পানিটা দেখার জন্য যে কে কল ছেড়ে রাখছে বন্ধ করবে, সে যখন দরজাটা নাকি ওয়াশরুমের দরজাটা খুলছে, সেইখানেও নাকি যে ওনার চাচা হয় না কি যেন হয়, তাকেও সেখানে একটা চর মারে। তো সেই রাত্রিবেলাও তারা সবাই আতঙ্কে এবং খুব ভয়ে তারা সবাই মিলে দোয়া দুরুদ পড়তে থাকে। এবং সে শান্তার ঘরটা একমাত্র এখন সেদিন বন্ধই ছিল, ওকে একা রাখা হয়েছিল, সে এখানে আর কেউ থাকেনি ভয়ে। রবিবার দিন আমি যখন গিয়েছি বিকেল বেলা সন্ধ্যার দিকে আর কি, আমি বসে সবাইকে বললাম ঠিক আছে আসেন। সবচেয়ে বড় ভয় ছিল যে আমি যখন গিয়ে ওকে ডাকছি শান্তার কে বসে, সে কোনো মতেই উঠবে না, সে হাসতেছে। সে আবারও বলতেছে আমাকে যে আপনি কেন আসেন বারবার, আমাকে ডিস্টার্ব না করলে কি আপনার সময় কোনো অসুবিধা হয় না, মানে আপনি কেন আমাকে অসুবিধা করেন বারবার এসে, আপনি কেন আসতে না বলেছি, আপনি জানার পরও আমাকে কেন এত বিরক্ত করতেছেন, আপনি চলে যান। তখন বললাম হ্যাঁ আমি তো চলে যাব, কিন্তু আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। যে আপনার এরকম কতদিন ধরে চলবে, আপনার যে মানসিক সমস্যা হয়ে গেছে, আপনি এমন পাগলামি করতেছেন, সবাই ঘরের মধ্যে অসন্তুষ্ট হয়ে আছে, সবাই নারাজ আপনার প্রতি, তো সবাইকে আপনি কিভাবে খুশি করাবেন আমাকে সেটা বলে দেন। আবার সে খুব হাসলো। পরবর্তীতে আমি যখন কোরআন থেকে কিছু তেলাওয়াত করি তখন আমার হাতের মধ্যে একটা আঁচড় পড়ে যায়, আমার এই হাতের মধ্যে আছে আঁচড়টা, সেই হাতের মধ্যে আমাকে একটা আঁচড় দেওয়া হয়। দরজাটা ছিল বন্ধ, আমার আঁচড় দেওয়ার পরে দরজাটা ছিল বন্ধ, সেই দরজাটা এমন ভাবে জোরে খুলে যায় মানে বিকট শব্দে, এতে সবাই ভয় পেয়ে যায় প্রচন্ড ভাবে। পরবর্তীতে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এখন আপনার নামটা বলেন, কোথা থেকে আসছেন এবং আপনার নামটা আমাকে বলে দেন। সে বলেই না, সে চুপ করেই বসে আছে। পরবর্তীতে আমি বললাম দেখেন আমাকে নাম বলতে হবে এবং আপনি কোথা থেকে আসছেন কেন আসছেন সেটাও আমাকে বলে দেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ঘর থেকে সবাইকে মুক্তি দান, সবাইকে খুশি করান, সবাই খুব অসন্তুষ্টিতে আছে, পেরেশানিতে আছে, আপনি কষ্টই মেয়েটাকে আঘাত দিতে পারেন না, আপনি চলে যেতে পারেন। কোনো কথাই সে বলতেছিল না। পরবর্তীতে যখন আমি কোরআনে পাক থেকে তেলাওয়াত করে একটি ফু দেওয়া হয় তখন সেই শান্তা অজ্ঞান জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর বেশ আধা ঘন্টার পরে মতন সে উঠে বসে এই যে তার যা কিছু হয়েছে সে বললো যে কোনো কিছুই নাকি তার স্মরণ নেই। উনি যে বিক্রমপুর গিয়ে যে দাওয়াতে খেয়ে আসছিল ওইটাও নাকি তার মনে নেই। এই যে আসার পরে যে কি হয়েছে না সে নাকি কিছুই বলতে পারে না। পরবর্তীতে সে বলছে যে আমার এগুলো কিছু কষ্ট ছিল, আমার শরীর ভার ছিল, কেন এলোমেলো ছিল আমি কাউকে ঠিক মতন চিনতে পারিনি। তবে এই যে আমাদের এই কাজ যে সাপ জিন সাপটা প্রচন্ড শক্তিশালী এবং ক্ষমতাধর ছিল, যা খুবই কষ্ট হয়েছে, যা আমিও আঘাত পেয়েছি। এমন একটি খুব ভয়ঙ্কর জিনটা ছিল এটা। তা এখন ছাড়ানো হয়েছে, কিন্তু ও বলছে যে আমি আবারও দেখা করব, আমি আবারও আসবো, আমি আবার ওর সাথে দেখা করে যাব। তো আমি এটাও বলছি, উনি আমাকে বলছে যে পূর্ণিমা যখন হয় আর অমাবস্যা যখন হয় আমি ওই সময়তে দেখা করব, যদি সম্ভব হয় ওই সময়তে তাকে হেফাজত করে নিও। কিন্তু সে বলছে অমাবস্যা এবং পূর্ণিমায় আমি ওর সাথে দেখা করব। ওকে, এটাই ছিল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি আমাদের আফনান ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে আমরা সেকেন্ড যে ঘটনা তার সেটা শুনবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ রাসেল ভাই দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। রাসেল ভাই এমনিতে সাধারণত সরাসরি ঘটনায় চলে যাই, তো আজকে আসলে আমি এখানে এসে সবার ঘটনা শুনে আমার এতটাই ভালো লাগছে যে আমি কোনো ঘটনা আসলে কমপ্লিমেন্ট না করে কিন্তু থাকতে পারছি। আচ্ছা, জি বলেন। স্পেশালি ফার্স্টে যে আপুটা এসেছিলেন নরওয়ের অসলো থেকে, আমার এক বন্ধু আছে নরওয়ের অসলোতে থাকে। বছর 2 আগে ও আমাকে একবার বলেছিল যে অস্ট্রেল নিস নামক একটা জায়গায় এরকম একটা জায়গা আছে যেখানে গেলে নাকি সুইসাইড করতে ইচ্ছা করে, বাট সেটা কি কোনো চার্চের ওখানে কিনা এরকম কিছু বলে নাই আমাকে। তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে এরকম ঘটনা পেলে জানা, কিন্তু পরবর্তী ওর সাথে আমার যোগাযোগ করা সম্ভব হয় নাই। তো আমি তো জানতাম না আপু ঠিক ওই জায়গার ঘটনাটাই বললো। আমার পাশ থেকে যখন বলছিল আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে আসলে এটা তো এরকম একটা কথা তো আগে আমাকে বলেছিল আমার এক বন্ধু। আর আসল ভাই
অনেকে বিশ্বাস করে না যে এরকম জায়গা থাকতে পারে। আমি এর আগেও কিন্তু অনেকদিন আগে একটা ঘটনা বলেছিলাম, জাপানের ফুজিয়ামা শহরের। জি। জাপানের ফুজিয়ামা শহরে একটা জঙ্গল আছে, সবাই এটাকে সুইসাইড ফরেস্টই বলে। ওখানে কেউ গেলে ওখানে সবার ইচ্ছা করে যে সুইসাইড করবে, এবং যারা ওখান থেকে সুইসাইড করার অ্যাটেম্প্ট নেয় কিন্তু করতে পারে না, বেঁচে ফিরে আসে, ওরা কিন্তু বাকিটা জীবন মেন্টালি ডিসেবল হয়ে থাকে। আচ্ছা, সুতরাং এরকম ওয়ার্ল্ডে কিন্তু এরকম বেশ জায়গা আছে, এরকম এরকম অবিশ্বাস করার কিন্তু কোনো উপায় নেই। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এটার পরিমাণ অনেক বেশি, বরং আমাদের এশিয়াতেই সেটা কম, ওখানে অনেক বেশি। আর জাদুবিদ্যার সবচেয়ে বেশি চর্চা হয় কিন্তু রাসেল ভাই আফ্রিকাতে এবং দক্ষিণ আমেরিকাতে, এটা সবচেয়ে বেশি হয়। তো রাসেল ভাই, এখন আমি সরাসরি আমার ঘটনাটা চলে যাচ্ছি। তো এই ঘটনাটি রাসেল ভাই আমাকে দিয়েছে আমাদের রাজবাড়ী ভৌতিক টিমের সদস্য সচিব। আমিও এর আগে অনেক ঘটনা দেয় আর কি, আজকে এবারও দিয়েছে। সরাসরি ঘটনাটা চলে যাই। ঘটনাটির সময়কাল রাসেল ভাই 1997 সালের দিকের ঘটনা। জি। এই ঘটনাটি মানে একটু ব্যাকগ্রাউন্ড আমাকে একটু নিয়ে আসতে হবে বলার জন্য। সেটা হলো যে পাবনা জেলার নাজিরগঞ্জ থেকে সাধারণত দেখা যায় ওই সময় হতো কি, ওই যে কিছু আমরা যেটাকে ওই যে কামলা বলি আর কি, ওই যে গ্রামে যখন ধান কাটার মৌসুম হয় ওই সময় কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসে ধান কাটার জন্য। যে এলাকায় অন্তত ধান পাট বেশি হয়, আমাদের ফরিদপুর অঞ্চল বা রাজবাড়ী অঞ্চলে ধান পাট একটু বেশি হয় আর কি। জি। তো যার কারণে এখানে এই কামলারা আসেন আর কি, তারপর সিজন শেষ হলে তারা আবার বাড়িতে চলে যান। দেখা যাচ্ছে ওই সময়ে আপনার কিছু লোক আসে আপনার নাজিরগঞ্জ থেকে, জি। আর আসে হচ্ছে রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার হেলেঞ্চা গ্রামে। রাসেল ভাই, এর আগেও আমি কালোখালী নিয়ে কিন্তু অনেকগুলো ঘটনা বলেছি, এবং আমাদের রাজবাড়ী জেলার, আমার বাসা যেহেতু রাজবাড়ী জেলার সবচাইতে যে হন্টেড এরিয়া যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু এই কালোখালী উপজেলার মধ্যে পড়ে। এবং আমি নিজেও সরজমিনে কয়েকটা জায়গায় গিয়েছি, মানে সেই রিলেটেড ঘটনা বলতে, যেমন জামালের বাগানের একটা ঘটনা বলেছিলাম, একটা বিলের ঘটনা বলেছিলাম, আমি নিজে সেখানে গিয়েছি একদম সশরীরে। তো এই গ্রামের নামটা ছিল হেলেঞ্চা গ্রাম, এখনো আছে গ্রামটা। তো এই হেলেঞ্চা গ্রামের ঘটনাটা ছিল ওই নাজিরগঞ্জ থেকে আপন দুই ভাই আসেন আর কি একটা বাড়িতে, একটা বড় একটা গেরস্ত বাড়িতে কাজ করার জন্য। তো ওনারা ওই গেরস্ত যিনি ওই বাড়ির মালিক, ওনারা দেখতেন যে এই আপন দুই ভাই খুবই অনেস্ট, পরিশ্রমী, এবং তাদের উপরে যে সাধারণত দেখা যায় মানুষ অনেকে কাজে ফাঁকি দেয়, দাঁড়িয়ে থেকে কাজ করাতে হয়, দেখা যায় তারা খুবই সব কাজগুলো খুব সুন্দরভাবে করেন। এবং গেরস্ত ওদের দুইজনকে খুব ভালো লাগে। আবার দেখা যাচ্ছে যে কাজের মাঠের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তারা কিন্তু একদম মানে কাজ ফেলে দিয়ে নামাজ পড়ে আবার কাজ শুরু করে। আচ্ছা। তো এটা দেখে গেরস্তর খুব ভালো লাগে। ভালো লাগার পরে তখন যখন সিজনটা শেষ হয়ে যায়, সবাই যখন বাড়ি চলে যাবে, তখন ওই গেরস্ত তখন ওই দুই ভাইকে বলে যে তোমাদের দুইজনকে আমার খুব ভালো লেগেছে, তো আমার মানে দুটা মেয়ে আছে, তোমরা তোমাদের পরিবারের সদস্যদের আমার ঠিকানা দাও, বাড়ির ঠিকানা দাও, আমি আমার দুই মেয়েকে তোমাদের সাথে বিয়ে দিতে চাই। তো ওরা দুইজন ছিল কিন্তু আসলে খুবই গরিব। আচ্ছা। কিন্তু ওদের কাজ এবং আচার আচরণ, কথাবার্তা এতটা ভালো লেগেছে যে ওনার নিজের আপন মানে দুই মেয়েকে বিবাহ দিতে রাজি হয়েছেন। তখন ওরাও খুব ভদ্রতার সাথে বলে যে আমাদের বাবা জীবিত নাই, আমাদের মা জীবিত আছেন, যে ঠিকানা দিচ্ছি, আপনারা আসেন আমাদের বাড়িতে। ঠিক আছে, ভালো। মানে উনি যথাযথভাবে তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান, মাও রাজি হয়, এবং মানে ধুমধামের সাথে বিয়েও হয়ে যায়। এবং বিয়ের হওয়ার পরে দেখা যাচ্ছে ভাই ওই দুই ভাইয়ের ওই নাজিরগঞ্জ এলাকায় আসলে কোনো জায়গা টাকা ছিল না, ওরকম কিছুই ছিল না, মানে একরকম ভূমিহীন লোক ছিল। তো যার কারণে তার শ্বশুর বলে যে তুমি তোমার মা সহ সবাই এখানে চলে আসো, মানে হেলেঞ্চা গ্রামে চলে আসো, এখানেই থাকো, ওখানে যেহেতু জায়গা তোমাদের ওইভাবে নাই, আর চরাঞ্চল কষ্ট হবে, আমার মেয়ে দুটোরও কষ্ট হবে। তো সবাই মিলে হেলেঞ্চা গ্রামে চলে আসেন। তো চলে আসার কিছুদিন পরে, ধরেন সপ্তাহখানেক পরে, এই দুই ভাইয়ের মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে, এবং অসুস্থ হওয়ার মোটামুটি এক সপ্তাহের মধ্যে মা মারা যান। আচ্ছা। কিন্তু রাসেল ভাই, এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, ওনার মায়ের একটা ওসিয়ত ছিল। আচ্ছা। যে ওনার হাজবেন্ডের কবরের পাশে যে ওনার কবর হয়, কবর দেয়া, এটা উনি অনেক আগে থেকে, এবং যার কাছে মানে দেখা হতো আত্মীয় স্বজন বলতে সবাইকে ওসিয়ত করে যেত আমার কবরটা যেন আমার স্বামীর কবরের পাশে হয়। আচ্ছা। যেহেতু ওনার মায়ের একটা ওসিয়ত ছিল, এবং ওনার বাচ্চা দুটো ছোট অবস্থায় ওনার মা বিধবা হয়েছিলেন, এই জন্য মানে জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু এই ইচ্ছাটা অবশ্যই পূর্ণ করতে হবে। তার দুই ছেলে বলে যেভাবেই হোক দূরে হলেও আমার মাকে আমার বাবার কবরের পাশেই কবর দেব। আচ্ছা। তখন সময়টা এতটা মানে ছিল না, মানে অনুকূলে ছিল না, বর্ষাকাল শুরু হয়ে যায় তখন। আবার
পথ, ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না হুম যে এত দূর নিয়ে যাবে। তো এখানে রাসেল ভাই বলে রাখা ভালো যে ওই হেলেঞ্চা গ্রাম থেকে পদ্মা নদীতে আসার জন্য প্রায় 7 কিলোমিটার মানে মনে করেন যে মেঠো পথ অতিক্রম করতে হয়। আচ্ছা তারপরে নদীতে আসার পরে শাখা নদী পার হতে প্রায় আরো নদী পথ 5-6 কিলোমিটার অতিক্রম করতে হয়। হুম হুম তারপর মূল পদ্মা থেকে আবার নাজিরগঞ্জ যেতে কিন্তু সব মিলাই প্রায় 15 থেকে 17 কিলোমিটারের খালি নদী পথ পাড়ি দিতে হয়। আচ্ছা। এটা কিন্তু খুব সহজ পথ না। না বেশ একেবারে না। মানে ওই সময়টাতে যোগাযোগ ব্যবস্থা আরো এতটা ভালো ছিল না ওই অঞ্চলে। এখন একটু ভালো হয়েছে, আমি দেখছি মোটামুটি ওই অঞ্চলের রাস্তাঘাট গুলো এখন দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কি। তো এখন ওরা চিন্তা করে যে মায়ের লাশ তো নিয়ে যেতে হবে, হুম হুম আর যেহেতু মানে লাশ মানে গ্রামের লোকজনের একটা বিশ্বাস আছে যে লাশ দ্রুত দাফন করে দেয়া, হুম। তখন সবাই চিন্তা করে যে যেহেতু মানে সন্ধ্যার পরে মারা যায় হুম হুম ওনার মা, তো চিন্তা করে যে লাশটা আমরা নিয়ে যাব, রাত্রেই নিয়ে যাই, যতদূর আগানো যায় যাতে সকাল হলেই দাফন করে দেয়া যায়। জি তো সবাই বলে যে এত রাত্রে তো নৌকা টোকা পাওয়া যাবে না, তারপর চেষ্টা করছে তো দোষ নেই। তো হেলেঞ্চা গ্রাম থেকে আছে ওনারা রওনা দেওয়ার সময় তো ওনারা প্রায় 4 কিলোমিটারের পথ একটা ভ্যানে যান। হুম তারপরে প্রায় 3 কিলোমিটার পথ একটা ঘোড়ার গাড়ি পান, আচ্ছা এই ঘোড়ার গাড়িতে যান। এই পর্যন্ত রাসেল ভাই ওই ভ্যান চালক বা ঘোড়ার গাড়ি এই রিলেটেড কোনো প্রবলেম হয়নি। হুম ওনারা মাঠে যখন নদীর ধারে আসেন তখন দূরে দেখেন যে একটা নৌকা অনেক দূরে, কারণ সব বর্ষাকাল ছিল তো জি মানে মোটামুটি লোকজন একটু মাছ ধরাও ব্যস্ত ছিল। তো অনেক রাত হয়ে গেছিল ওখানে আসতে, প্রায় রাত 1টা-1:30 বেজে গেছে হুম। ওই সময় মানে ওই নদীর ধারে আসতে। ওই 5-7 কিলোমিটার অতিক্রম করতে এত সময় লেগেছে সন্ধ্যার পর থেকে। হুম তো এখন ওনারা দূর থেকে ডাকছিলেন ওই মাঝিদেরকে। তো দেখা যাচ্ছে যে একটা মাঝারি সাইজের একটা নৌকা 2-3 জন মাঝি সহ ওখানে আসেন, বলেন কি ব্যাপার, আপনি কি হয়েছে, ডাকাডাকি করেন কেন? তো বলে যে আমার মায়ের লাশটা নিয়ে যেতে হবে নাজিরগঞ্জে, আচ্ছা তো এখানে আপনি সাহায্য করেন। জি। বলে যে আমাদের তো এখন মাছ ধরার সময়, আমরা তো জাল ফেলেছি নদীতে, এখন তো আমরা যেতে পারবো না, আর তাছাড়া লাশ তো আমরা নেই না এইভাবে, আমরা তো এটা তো মাছ ধরা নৌকা। হুম ওরা খুব অনুনয় বিনয় করেন, বলে যে আপনার মাছ ধরে সাধারণত রাত্রে কয় টাকার মাছ ধরবেন? তো বলে এত টাকার মাছ ধরবো। বলে ঠিক আছে, আপনি যত টাকার মাছ ধরবেন বাজারে বিক্রি করে আমি তার দ্বিগুণ টাকা দিব, হুম শুধু লাশটা খালি নাজিরগঞ্জের ঘাটে আমাদেরকে পৌঁছে দেন। তখন ওরা চিন্তা করে যে ঠিক আছে, টাকা যেহেতু দিতে চাচ্ছে আর লোকটা বিপদেও পড়েছে, একটা মানবিক একটা দায়িত্ব হুম এটা পৌঁছে দেয়া, তখন তারা রাজি হন। এবং ওরা কিন্তু মানুষই ছিল রাসেল ভাই, ওরা কোনো জিন টিন ছিল না, একদম মানুষই ছিল, নর্মাল পুরোপুরি মানুষ। স্বাভাবিকভাবে এ পর্যন্ত চলছিল। লাশ যখন রাসেল ভাই শাখা নদী পার হয়ে মূল পদ্মা নদীতে চলে আসে, হুম হুম তখন নৌকা যখন যাচ্ছে আস্তে আস্তে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি বলেন তো? সেটা হচ্ছে যে ওরা দেখে নদীর মাঝখানে হুম একটা বড় আকৃতির বক দাঁড়িয়ে আছে। আচ্ছা খুব ইন্টারেস্টিং ব্যাপার। বড় আকৃতির বক রাসেল ভাই, এর বক কিন্তু রাসেল ভাই পানির উপর দাঁড়ায় না, এটা হয়তো বা ওই চট পড়লে দাঁড়ায় এর উপরে। রাইট এখন লোকজন চিন্তা করছে মাঝি কি ব্যাপার, এদিকে তো নৌকা তো মাঝে মাঝেই নিয়ে আসি, হুম এই চর আসলো কোত্থেকে এখানে? বক দাঁড়িয়ে আছে রাতের বেলায়, স্পষ্ট দেখা যাচ্ছে একটা বড় আকৃতির বক এবং অস্বাভাবিক রকমের বড়। হুম চিন্তা করে হতেও পারে হয়তো বা রাতের বেলা অত বড় বক হতেও পারে, কিন্তু ওরা কখনো দেখে নাই। আমাদের কোনো মাঝির বয়স ছিল 60 ঊর্ধ্ব জি 3 জনের মধ্যে, কিন্তু এত বড় বক কখনো দেখে নাই। যাই হোক, নৌকা ওদিক দিয়েই যেতে হবে রাসেল ভাই, কিছু করার নাই। এখন বক তাদেরকে দেখে কোনো নড়াচড়াও করে না, উড়েও যায় না। জি হঠাৎ করে রাসেল ভাই মানে এই নৌকাটা টাম করে একটা মানে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে থেমে যায়, মনে হয় নিচে কোনো চর পড়ে গেছে। এবং ওরা সবাই অবাক হয়, হুম। এটা মাঝ নদী, মানে একদম উত্তাল পদ্মা, বর্ষার সময় স্রোত, জি এইখানে তো চর পড়ার কোনো কথা না, মানে সবাই খুব অবাক। যাই হোক, যেহেতু একটা ধাক্কা খেয়েছে তো নৌকাটা তো সরাতে হবে, এবং জি। ধাক্কা খাওয়ার পর দেখেন আসলে বক ওটা ওইভাবেই আছে। সে কি করছে, ওই নদীর মধ্যে মাথাটা ঢুকে মাছ খাওয়ার চেষ্টা করছে। হুম হুম তো একজন মাঝি নামার পরে দেখে যে সত্যি তার মোটামুটি হাঁটু পানিরও নিচে পানি আর কি, মানে ওখানে চর আছে। হুম খুব অবাক হন, চর তো থাকার কথা না এখানে, খুব চিন্তিত হয়ে পড়ে। তো যাই হোক, যেহেতু আছে কিছু করার নাই, হতেও পারে কোনোভাবে। উনি ধাক্কা দিয়ে নৌকাটা চর থেকে দূরে সরাই নিয়ে, যাতে নৌকাটা একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা
তো রাসেল ভাই যখন উনি নৌকাটা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছিলেন, কিছুতেই নৌকা সরছিল না, মনে হচ্ছে কোনো একটা জিনিস নিচ থেকে এমন ভাবে নৌকাটা টেনে ধরে রেখেছে যে কোনোভাবে সেটা সরানো যাচ্ছে না। তো উনি মনে করছেন হয়তো বা চরের একটু বেশি উপরে উঠে গেছে নৌকা, যার কারণে ধাক্কা দিয়ে সরাতে পারছেন না। তো সবাই নৌকার উপরেও যারা ছিল তখন কয়েকজন মাঝে চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, উনি একা যেহেতু পারছেন না, তাহলে আমরাও নামি। আচ্ছা। তো তারা যখন নামার অ্যাটেম্প নিচ্ছিল, হঠাৎ করে মানে কোনো কথা ছাড়াই যিনি নেমেছিলেন প্রথমে, দেখে যে উনি শুধু বলল যে ওরে আল্লাহ বলে এরকম একটা শব্দ করেছে, আর হঠাৎ করে দেখে উনি সাথে সাথে পানির নিচে তলিয়ে গেল। আচ্ছা। এবং পানির নিচে তলিয়ে যাওয়ার সাথে সাথে দেখে বকটাও নাই, আর ওই যে নৌকাটা একটু দোলা শুরু করেছে, মানে যে মাটির সাথে থেকে যাওয়া অবস্থাতে একটু আটসাট হয়েছিল। পরে যখন তারা বৈঠা দিয়ে পানি মাপতে গিয়ে দেখেন নিচে কোনো চর নাই। আচ্ছা। অদ্ভুত ব্যাপার। তো তাহলে ওই ইটা কোথায় গেল, ওই মাঝি কোথায় গেল? তখন ওই দুইজন ওনারা একটু ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেন, কিন্তু কোথাও পায় না মাঝিকে। অনেকক্ষণ খোঁজার চেষ্টা করেন, আশেপাশে খোঁজার চেষ্টা করেন, কোথাও পায় না। তো হঠাৎ মাঝির লাশ ভেসে ওঠে মোটামুটি আধা ঘন্টার মধ্যে। দেখে এই যে হাঁটু থেকে, মানে তার ঠিক যতটুকু অংশ পানির নিচে ছিল শরীরের, এই ততটুকু অংশ আর শরীরের সাথে নাই। আচ্ছা। এই দুই পায়ের ওই অংশ হাঁটুর নিচ থেকে সেটা ভ্যানিশ, মানে কেউ মানে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এরকম একটা অবস্থা। আর তার মানে ডেড বডি পাওয়া যায় আধা ঘন্টার মধ্যে। তো এটা দেখে সবাই ভয় পান, কি ব্যাপার, এটা কিভাবে হলো, নিশ্চয়ই মানে এখানে ব্যতিক্রম কোন জিনিস আছে। তখন ওনারা চিন্তা করেন তাড়াতাড়ি নৌকাটা পার হয়ে যায়, এখান থেকে বিদায় হয়ে ওই লাশটাও নৌকায় ওঠার পর তাড়াতাড়ি নৌকা, এখন তারা চিন্তা করছে এখন মাঝ নদীতে আসছে, এখান থেকে নাজিরগঞ্জটাই কাছে, ফিরে যাওয়াটা আরো বেশি পথ। চিন্তা করেন তারা নাজিরগঞ্জে চলে যায়, নাজিরগঞ্জটা কাছে, এখান থেকে অনেক দূর, নাজিরগঞ্জের কাছাকাছি চলে আসছে। তো যাওয়ার মনে করেন যে আধা কিলোমিটার পার হওয়ার পর আবার নৌকাটা আটকে যায়। আচ্ছা। একই একই রকম ভাবে, এবং দেখে ওই সেই বকটা ওখানে দাঁড়িয়ে আছে, বড় আকৃতির বক। এইবার ওরা চিন্তা করে যে এইবার তো আর উপায় নাই, এইবার মৃত্যু আমাদের নিশ্চিত। তখন রাসেল ভাই একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে ওখানে যারা উপস্থিত ছিল সবাই ওনার একটা অদ্ভুত ব্যাপার শুনছেন, যে তোদেরকে ছেড়ে দিব, এই মহিলার লাশটা এই পানিতে ফেলে দিতে হবে, এই শর্তে ছাড়তে পারি, না হলে কিন্তু মহিলার লাশও নিব, তোদেরকে মেরে ফেলবো, কিন্তু তোদের লাশ আমাদের প্রয়োজন নাই, এই মহিলার লাশটা আমাদের প্রয়োজন। এখন তোরা বাঁচতে চাইলে এই মহিলার লাশটা ফেলে দেবে। এখন আসলে ওনার দুই সন্তান, এটা কি কখনো সম্ভব মায়ের লাশটা ফেলে দেবে? এটা কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার, এটা কখনো হতে পারে না। এটা হতে পারে না, নিজের মায়ের লাশ পানিতে ফেলে দেবে, কে বা কে বলছে জিন হইতে পারে, ভূত হইতে পারে, তাদের কথা শুনে মায়ের লাশ ফেলে দেবে, এটা হইতেই পারে না। আর ওরা দুইজন খুব নামাজ কালামি লোক ছিলেন। তখন চিন্তা করেন এই সমস্যা থেকে উত্তরের জন্য কি করা যায়। তখন এক ভাই বললেন যে নৌকা চালাতে থাকবা, আমি আজান দিব, যতক্ষণ পর্যন্ত নৌকা ঘাটে না পৌঁছাবে নাজিরগাছ পর্যন্ত আমি আজান থামাবো না, আজান শেষ হয়ে যাবে আমি আবার দিব, আমি শেষ হয়ে যাব অন্য ভাই দেওয়া শুরু করবে, এইভাবে চলতেই থাকবে। আর ওনারা যে দুইজন মাঝি জীবিত ছিলেন, ওনারা মানে প্রচন্ড জোরে নৌকা বাইতে থাকবেন। তো সত্যি রাসেল ভাই ওনারা আজান দিতে থাকেন একের পর এক, এবং দেখে যে ওই বকও উড়ে যায় আর নৌকাও মানে চলা শুরু করে। এইভাবে সে নাজিরগঞ্জ পর্যন্ত ওরকম যায়। যাওয়ার পরে যথাযথভাবে তার মায়ের লাশটা দাফন করা হয়। দাফন করার পরে এই ঘটনাটা কেন ঘটলো সেইটার একটা বিষয় অনুধাবন করার চেষ্টা করা হয়। সেটা হলো রাসেল ভাই, আমরা এই বিষয়গুলো আসলে অতটা বুঝতে পারি না, যে মানুষের ওই যে অনেকে মারা যায়, আমরা ওই যে আমাবস্যা, পূর্ণিমা তিথি, একাদশী, এরকম কিন্তু অনেক তিথি থাকে, তিথির হিসাব যদিও আমি অতটা জানি না। তো ওই জিনেরা এই সমস্ত বিষয়ের হিসাব রাখে, যে সাধারণত এই ধরনের মানে ওদের রাশি বা এই তিথির সাথে মিলে যাওয়া, কিন্তু আমি জানতাম না এরকম। হ্যাঁ, মিলে যাওয়া এই ধরনের, এই যে আমরা রাসেল ভাই শুনি না যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটি লাশ নিয়ে যাচ্ছে পিছন থেকে, ওই লাশই বলছে যে আমার লাশটা নিস না, রেখে যা। তখন যারা লাশটা বহন করছে সবাই ওই লাশটা ফেলে চলে যায়, দেখা যায় ওই লাশটা অদৃশ্য হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে। সাধারণত রাসেল এই ঘটনা সবসময় ঘটে না, ওই যে নির্দিষ্ট কোনো সময় রাশির সাথে মিল রেখে যদি কোনো মানুষ মারা যায়, দৈবক্রমে এই ধরনের ঘটনা ঘটে, সাধারণত ওই লাশগুলো জিনেরা ওই জাদুটোনা করার জন্য এই লাশগুলা ব্যবহার করে। আচ্ছা। তো এই সময় এই ধরনের কোনো বিষয়ের ক্ষেত্রে জিনেরা ওই লাশগুলা যে কোনো উপায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
তো এই কারণে ওই ঘটনা ঘটেছিল যে ওনার আম্মা যখন মারা গেছিলেন, তো ওই ধরনের কোন আমাবস্যা পূর্ণিমা বা ওই তিথিগত কিছু ব্যাপার ছিল, এই জন্য জিনেরা সর্বোচ্চ চেষ্টা করেছিল লাশটা চুরি করার। কিন্তু যখনই ওই যে যখন ঘোড়ার গাড়ি বা ওই যে শেষে তখন ওখানে অনেক লোক ছিল, ওই প্রত্যেকটাই সেই, এই জন্য ওরা ওই সুযোগটা পায়নি। যখন মাঝ নদীতে চলে আসছে, আশেপাশে কোনো লোক নেই, তখন এই সুযোগটা তারা নিতে গিয়েছিল আর কি। আর যখন ওই যে ওনারা নেমেছে, ওই যে মাঝিটা নেমেছিল, মাঝিটার মৃত্যুটা হয়েছিল জিনদের হাতে। আচ্ছা, তো যার কারণে সে আর কিছু বলে যেতে পারেনি। পরবর্তীতে ওখানে একজন বুজুর্গ ব্যক্তি উনি এইটার বলেছিলেন যে এটা এই কারণে হয়েছে। পরবর্তীতে তার মায়ের লাশটা দাফন করা হলেও রাসেল ভাই পরে যে ঘটনাটা ঘটে আমি শুনেছি যে কে বা কারা এই লাশটা চুরি করে নিয়ে যায়। কিন্তু এটা যে কোনো মানে এখানে রাসেল ভাই বলে রাখা ভালো, জিন কিন্তু কোনো কবর থেকে লাশ চুরি করতে পারে না। আচ্ছা, সাধারণত যে সমস্ত তান্ত্রিক বা কবিরাজরা আছে এরা জিনদেরকে দিয়ে লাশগুলো চুরি করানোর চেষ্টা করে। যদি তারা ব্যর্থ হয় সেক্ষেত্রে তারাই সশরীরে এই মানে এক্সিকিউশন মিশনে নামে। সেক্ষেত্রে আমরা অনেক সময় শুনি যে অনেকের কবর থেকে মাথা কেটে নিয়ে যায়, এই হয় সেই হয়, এই ধরনের ঘটনা রাসেল ভাই তখন কিন্তু ঘটে। আর এই বিষয়টা 1997 সালের রাসেল ভাই ঘটনা, যেটা আমাদের ভৌত স্ট্রিমের সদস্যরা এটা কালেক্ট করেছে। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা, এবং এই ঘটনাটা শুনতে অনেক ভালো লাগছিল, খুব অবাক হতে হচ্ছিল। আবার ভাই আপনার কিছু মনে হয় বলার ছিল, এবং আপনার যে কাছে আবারও ফিরে আসি। থ্যাংক ইউ আফরান ভাই, চমৎকার। আমার মনে হয় প্রথম ঘটনা চাইতেও দ্বিতীয় ঘটনাটা একটু বেশি মানে আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটেছে এই ঘটনার মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ।